দেখেন এগুলো হলো যেটা ওই উনি বলেছেন আমাদের কবির ভাই ইতিমধ্যে, সেটা হলো যে এটা ব্যর্থতাকে মানুষ নানানভাবে অজুহাত দিয়ে আড়াল করতে চায়। আমাদের এখানে একটা সিম্পল ম্যাথ, এটা হলো যে এফিকেসির ব্যাপার, যেটা ডক্টর স্নিগ্ধও বললেন। আপনি আন্দোলনটা ছিল কোটা নয় মেধা, মেধাবী লোক তো আছে, এবং এটার জন্য খুব বড় বৈজ্ঞানিক হওয়ার দরকার নেই। আপনি এই চুরি ডাকাতি ছিনতাইয়ের কথাই যদি আমি ধরি, আমাদের এখানে পেট্রোলিং সিস্টেমের জন্য আপনি বহু লোককে স্যালারি দিচ্ছেন। সেই পেট্রোলিংয়ের জন্য শুধুমাত্র তো পুলিশ না, আরও সংস্থা আছে। আপনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন। আমরা যদি আমাদের ছোটকালের গল্পে ফেরত যাই, আমরা দেখতাম যখন মিলিটারি আসতো মানুষ সাবধান হয়ে যেত। বাজারে যারা মজুদদার ছিল, কালোবাজারে ছিল, তারা ভয় পেয়ে যেত। এবং বা প্রত্যেক কাঁচা বাজারে, কিচেন মার্কেটে প্রাইস লিস্ট আনিয়ে দেওয়া হতো যে আলুর দাম, পেঁয়াজের দাম, মাছের দাম কেজি প্রতি এত, এবং ওই দরেই বিক্রি হতো। ঘুষখোররা ঘুষ খাওয়া কমিয়ে দিত বা বন্ধ করে দিত। এই যে মানুষের মনে যে সিস্টেমের প্রতি যে একটা আনুগত্য, সেই জায়গাটা নষ্ট করলো কেন বা কিভাবে নষ্ট হলো? নষ্ট হলো এই কারণে, যারা সিস্টেম রক্ষা করবে তারাই সিস্টেমকে আউট অফ অর্ডারে নিয়ে যাচ্ছে। এবং আজকে যারা সমস্যা সমাধান করবে তাদের কেউ কেউ সমস্যার সৃষ্টির অংশ হয়ে দাঁড়াচ্ছে। মানে খুশিকরণের গল্প যেটা এতক্ষণ বলা হলো। এখন আমি খুবই একমত যে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সব আন্দোলন ছিল রাইট বেসড, এবং রাইটস কিন্তু সিস্টেমের সাথে কানেক্টেড। আপনি যখন অ্যাক্সেস টু জাস্টিস বলবেন, আমরা এখন হাইকোর্টে কি দেখি, আমি প্র্যাকটিসিং লয়ার হিসেবে বলতে পারি, আপনার ৫,০০০ আসামি আদালতে আসলো। একজন যত মেধাবী জাজই হোক না কেন, প্রতিদিন কতটা মামলা ওনার ডিসপোজাল করা সম্ভব? 100, যদি এটা বেইল ম্যাটার হয়। তাহলে বাকি ৪,৯০০ আসামি তাদের কি হবে? তার জন্য আপনি বেঞ্চ রাখলেন একটা। এটার জন্য কি অক্সফোর্ড থেকে পাশ করা লাগে নাকি হার্ভার্ড গ্রাজুয়েট হওয়া লাগে? আপনি বেঞ্চের সংখ্যা বাড়াচ্ছেন না কেন? কিন্তু আপনি কোম্পানি কোর্ট দিয়ে রেখেছেন, বসে আছে। আপনি দিয়ে রেখেছেন সিভিল ম্যাটারের কোর্ট, কোনো কাজ নাই। তাহলে আপনার প্রায়োরিটি বেস। হসপিটালে কি হয়? হসপিটালে যেমন জেনারেল বেড থাকে, আবার এমার্জেন্সি ওয়ার্ড থাকে। আজকে এই গভর্নমেন্ট হলো এক ধরনের এমার্জেন্সি গভর্নমেন্ট। আমরা একটা এমার্জেন্সি ফেস করছি, একটা সোশ্যাল পলিটিক্যাল এমার্জেন্সি। তাহলে এমার্জেন্সির যে রেডিনেস, হোয়ার ইজ দ্য রেডিনেস? আপনি কতগুলো অবসরপ্রাপ্ত মেধাবী লোককে নিয়ে আসছেন। তো অবসর কেন মানুষকে দেওয়া হয়? চাকরি ক্ষেত্রে কেন মানুষকে অবসর দেওয়া হয়? এর একটা তো বিজ্ঞান আছে, এর একটা চিকিৎসা বিজ্ঞান আছে, এর একটা বায়োলজিক্যাল সায়েন্সও আছে। তাহলে ইনক্যাপাসিটি গ্রো করার আরো কিছু ফিজিক্যাল এলিমেন্টস এখানে আছে। এই যেহেতু এই প্রসঙ্গটা অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী ভাই আপনি তুললেন, যে আমরা সেই প্রসঙ্গ আছে, তাদের প্রতি সম্মান রেখে আমরা বলছি মেধাবী মানুষদের একটা বক্তব্য আমরা ছোটবেলায় আলোচনায় কিংবা বই পুস্তকে আমরা পড়েছি যে তারা কোনো কিছু না পারলে সরে যান, অথবা তারা সেটা স্বীকার করেন। মানে সেই প্রসঙ্গ কি আপনি দেখছেন? দেখেন, সারা দুনিয়াতে আমরা তো দেখি, ছোটকালে গল্প পড়েছি, বিভিন্ন দেশে রেল দুর্ঘটনা হলে যদিও রেলমন্ত্রী রেল চালায় না, রেলমন্ত্রী পদত্যাগ করে। আমরা দেখেছি যে বিমান আমাদের বিমান এর আগে বিগত সরকারের আমলে বিমান ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছে, পত্রিকায় হেডিং ছিল পথ হারালো বিমান। এখন কি বিমান পথ হারাচ্ছে না? দেশ কি পথ হারাচ্ছে না? আজকে পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে জুলাই অভ্যুত্থান হাইজ্যাক হয়ে যাচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে দেশ হাইজ্যাক হয়ে কার পকেটে যাচ্ছে? পকেটে তো যাচ্ছে না। হ্যাঁ, পকেট তো আছেই একটা। সেই পকেটটা কেউ কেউ প্রকাশ্যে বলেন নাই, আমি বলি। বলুন। পকেটটা হলো এক ধরনের ডক্ট্রিনেশন চলছে এখানে। এই সেই ডক্ট্রিনটা কি? যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধ, এটা আওয়ামী লীগের বাপদাদার সম্পত্তি ছিল না, এটা জনগণের প্রপার্টি, জনগণের অর্জন। সেটাকে এই সেটেল বিষয়টাকে আপনি আবার সামনে নিয়ে আসছেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন আপনি। আমাদের দেশে আপনি নদীময় ইসলাম হাজির করছেন। আমাদের দেশে আপনি মেয়েদের পোশাক নিয়ে আপনি এক ধরনের ডক্ট্রিনেশন করছেন। আমাদের কালচারাল যেই জায়গাগুলো এস্টাবলিশ, বহুমতের চর্চা, আপনি বলছেন বহুত্ববাদ, আপনি বলছেন ইনক্লুসিভনেস, আপনি এক্সক্লুড করে দিচ্ছেন। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড যখন হবে, তখন কেউ কিন্তু জনতা স্বাভাবিকভাবে বুঝে যাবে যে তারা প্রতারিত হয়ে গিয়েছে। অভ্যুত্থানটা একটা প্রতারণার জায়গায় চলে যাচ্ছে। এই যে জনগণ বারবার প্রতারিত হচ্ছে, এই প্রতারণার যে ডিস্যাটিসফ্যাকশন, এইটার অ্যাডভান্টেজ নিচ্ছে যাদের ভিতরে ক্রিমিনাল মাইন্ড আছে। তারা জানে যে পুলিশ এখন ওয়ার্ক করবে না,
তারা জানে যে জামিন কোনো ম্যাটার না, আদালতে সিন্ডিকেট করে তারা বের হয়ে যাবে, এরকম মানুষের মধ্যে রিউমার আছে। তাহলে এই রিউমারগুলো বাস্তবতায় পরিণত হয় তখনই যখন মানুষ বিচারহীনতার সংস্কৃতি দেখে। ওই 4,900 আসামি যখন আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকে, যখন তারা বাড়িতে ফেরত যায়, তারা জানে যে আদালত বিচার প্রোভাইড করতে পারে না। ফলে এইভাবেই কিন্তু তৈরি হয় গৃহযুদ্ধের পটভূমি। এবং আরেকটি হাসান তারেক চৌধুরী ভাই, এই যে অপরাধ পরিস্থিতি বা অপরাধীদের নিয়ন্ত্রণ করা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে একটি প্রসঙ্গ খুব বড় করে আলোচনা, নিশ্চয়ই সেই আলোচনা একজন সম্মানিত আইনজীবী হিসাবে আপনার নজর এড়িয়ে বা আপনার দৃষ্টির বাইরে নয়, সেটা যে পুলিশের যে অজ্ঞাতনামা একটি প্রক্রিয়া, আসামির যে তালিকা, যে যিনি মামলা করছেন, যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনিও জানেন না আসলে আর কারা তার ক্ষতির পিছনে দায়ী। এই অজ্ঞাতনামাকে কেন্দ্র করে যে পুলিশের যে অতীতে বাণিজ্য করার যে প্রসঙ্গ আছে, সেটি কিন্তু ভুক্তভোগী এবং তার পরিবারের এই অভিযোগটি কিন্তু আবারও নতুন করে এর পুনরাবৃত্তি করছে। এই প্রসঙ্গে আলোচনা শুনবো। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। জি, থ্যাংক ইউ। আমি বগুড়া থেকে পুষ্টিবিদ ফারুক বলছিলাম। জি ফারুক ভাই বলুন। প্রোগ্রামটাতে দীর্ঘক্ষণ আপনাদের ডিসকাশনগুলো বেশ ভালো লেগেছে। তো এই ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারটা নিয়ে যে বিভিন্ন রকম সমস্যাগুলো আপনারা প্রত্যেকের কাছ থেকে সমস্যাগুলোই আসতেছে, আমরা সেটাই শুনতেছি, কিন্তু একটা ফোকাসে আসতে হবে। যে কোনো আপনাদের ভিতর থেকে যে ডিসকাশনটা দেখতেছি, এক ধরনের ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টেই চলে যাচ্ছে ডিবেটটা। বাট তারা তো দীর্ঘ বছরের পলিটিক্যাল লিডার না, তারা অনেকটাই নিষ্পাপ বলা যায়। আন্দোলন করেছে, 5ই আগস্টের একটা রিভলিউশন হয়েছে, কিন্তু সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতনও সিলেকশন করে আসেনি। না ফারুক ভাই নিশ্চয়ই তো আমরা সমাধানের পর্যায়ে আমরা এখনো আলোচনা করছি না, আমরা আলোচনা সূত্র ধরে না আপনার কাছ থেকে আপনি যেটি বলছেন সেটি আলোচনা হচ্ছে। আমি আমার প্রশ্ন কিন্তু ফারুক ভাই ওখানে আপনার কাছে, যে আপনার দৃষ্টিতে কোন বিষয়গুলো পদক্ষেপ হিসাবে গ্রহণ করলে বর্তমান পরিস্থিতি সমাধান হবে, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আমি এই জায়গাটাতেই একটু কথা বলছিলাম, একটু সুযোগ দেন। জি প্লিজ বলুন। আমাদের টোটাল যে পলিটিক্যাল লিডার আছেন, জি জি, আমাদের টোটাল পলিটিক্যাল লিডার যারা আছেন, সবাই মিলে ইন্টারিম গভর্নমেন্টের কাছে কিভাবে দেশটাকে আমরা সাজিয়ে নিতে চাই, কিভাবে আগামী নির্বাচন চাই, রোড ম্যাপটা তো জনগণের দ্বারাই তো ফ্যাসিবাদ সরকার চলে গেছে। তাহলে জনগণের মাথা যারা বিভিন্ন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই পলিটিক্যাল লিডার সমন্বয় করে তারা যদি একটা নীতিমালা দেয় যে আমাদের স্থানীয় জায়গায় আমরা আছি, আগামীতে সংস্কারগুলো এইভাবে হবে, নির্বাচনের জন্য আমরা 1 বছর 2 বছর অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আমাদের এলাকায় গায়ে কারো হাত দিবে, একটা চিন্তাই হবে, আমরা থাকতে এটা হবে না ইনশাআল্লাহ। এরকম একটা ম্যান্ডেট দিয়ে সরকারকে একটু নিশ্চিন্তে রেখে এগিয়ে গেলে কিন্তু মানে জনগণের দ্বারা যত ফেসিবাদ চলে গেছে, তাহলে জনগণের যারা স্থানীয় সরকার মাথা যারা আছে, এই পলিটিক্যাল লিডাররা যদি একত্রিত হয়, সমন্বয় হয়, তাহলে পুলিশ কাউকে লাগে না। কিন্তু পুলিশরা করবে কি? যারা পলিটিক্যাল বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি এই ধরনের যত লিডার আছে, তারা তো প্রত্যেকে নিজ নিজ এলাকায় মাথা হয়ে চুপচাপ বসে আছে, সেই অপেক্ষায় কবে একটা নির্বাচন হবে এই আশা না করে নির্বাচনের পরিবেশটা তৈরি হোক, আমরা সবাই ঠিক থাকি, এইরকম যেন উচ্ছৃঙ্খলপনা নিজ নিজ এলাকায় না হয়। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। এটি একটি বড় সমাধান হতে পারে চলতি পরিস্থিতিতে। আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় করে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা বা সিদ্ধান্তগুলো গ্রহণ করা দরকার, সেটি সরকারকে করার আপনি অনুরোধ জানিয়েছেন, এবং একই সাথে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ। আপনি আমাদের সাথে থাকুন, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা। জি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, জি অজ্ঞাতনামা আসামির যে বাণিজ্য, এই জায়গাটা একটু শুনতে চাই। অজ্ঞাতনামা আসামির যে বাণিজ্য, এটা হলো একটা পুরনো ফ্যাসিবাদী স্বৈরাচারী সংস্কৃতি। অর্থাৎ একটি ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা আসামি, এখন দেখা যাচ্ছে এটা সহস্রাধিক পর্যায়ে চলে যাচ্ছে, এবং এই লোকগুলো আদালতের বারান্দায় আসে, তারা জানেও না ঘটনার সাথে কিভাবে তারা জড়িত, এবং এইখানে এক ধরনের পলিটিক্যাল এবং সোশ্যাল ভিক্টিমাইজেশন, অর্থাৎ গ্রামের জমির বিবাদ থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই পর্যন্ত সমস্ত কিছুকে এক পাল্লায় ফেলার যে একটা প্রবণতা তৈরি হয়েছে, এর সঙ্গে লুকিয়ে থাকা আর এক নয়া ফ্যাসিবাদ এর ভিতরে কাজ করছে। এবং এই যে লুকিয়ে থাকা ফ্যাসিবাদ, এটা পতিত ফ্যাসিবাদের চেয়ে আরো
ভয়ানক আকারে আমাদের সামনে আসছে, এবং সেটাকে আমাদের অ্যাড্রেস করা দরকার। এবং সেটা যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, এই যে নয় ফেসিবাদের কথা বলছেন, সে লুকিয়ে থেকে কি মুখ ঢেকে রাখে না মুখ খোলা থাকে? না, এটা তো প্রকাশিত। আপনি ধরেন আপনি নারীদের চুল কেটে দেবেন, তার টিপ পরা নিয়ে আপনি তাকে আক্রমণ করবেন, আপনি তাদের ফ্রি মুভমেন্টকে আপনি মানে নেগেটিভলি অ্যাড্রেস করবেন, জি, তো এটা তো প্রকাশ্য, এটা প্রকাশ্য। আপনি ধরেন বৈষম্যহীন বাংলাদেশের কথা বলবেন, তো বৈষম্যটা কোন জায়গায়? গ্রামের সাথে শহরের, নারীর সাথে পুরুষের, ধনীর সাথে দরিদ্রের, লুটেরার সাথে সৎ মানুষের। তো এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে।